প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। বিএনপি সরকার 1 মাস পূর্ণ করেছে, সরকার গঠন করেছে, তারা 1 মাস হয়ে গেছে। তো এই 1 মাস পূর্তিতে সরকারের মূল্যায়ন হচ্ছে। সাধারণত এটি হয়ে থাকে প্রথম 30 দিন সরকার কেমন করল। তো এই মূল্যায়ন সব জায়গায় হচ্ছে। আর যখন আমরা কোনো বিষয়ে মূল্যায়ন বলি, সেখানে দুটো বিষয় থাকে, ভালো এবং মন্দ। তো বিএনপি সরকারও অন্যান্য সব সরকারের মতোই তাদের কিছু ভালো দিক থাকবে, সরকার পরিচালনায় তাদের কিছু মন্দ দিক থাকবে, সমালোচনাযোগ্য যেগুলো হবে। তো সেভাবেই বিষয়টি দেখছি। তো এই এপিসোডে এই বিষয়ে কথা বলবো, একটি ময়নাতদন্ত হবে আসলে। এই 1 মাসে বিএনপি সরকারের আমলনামা আপনাদের সামনে তুলে ধরবো, কিংবা বিএনপি সরকারের কার্যক্রম কিংবা পারফরমেন্সের উপর একটি ময়নাতদন্ত হবে। তো প্রথমে যেই দিকগুলো পজিটিভলি লোকেরা কথা বলছে, যেই দিকগুলো নিয়ে গত 1 মাসে কি কি পজিটিভ কাজ বিএনপি করেছে, এটি আমার কোনো ব্যক্তিগত মূল্যায়ন না। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, এই ভুলটি কেউ করবেন না। এটি আমার ব্যক্তিগত মূল্যায়ন না। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভোটার্স, সাধারণ জনগণ, এই সব কিছু মিলিয়ে এই বক্তব্য। তো ভালো দিকগুলো, লোকেরা কোন বিষয়গুলো ভালো মনে করছে সেই বিষয়গুলো প্রথমে আলোচনা করছি, তারপর সমালোচনাযোগ্য দিকগুলো নিয়ে কথা বলবো। সঙ্গে থাকবার জন্য আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। তো শুরু করছি ভালো দিকগুলো নিয়ে। প্রথমত, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের লো প্রোফাইল মুভমেন্ট। সরকার প্রধান হিসেবে বা দেশের প্রধানমন্ত্রী হিসেবে অন্যান্য সময়ে বিগত সরকারগুলো, এমনকি বিগত বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, জাতীয় পার্টির সরকার, বিগত সরকারগুলোর আমলের সরকার প্রধানেরা যেভাবে মুভ করতেন, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, তখন পুরো ঢাকা শহরের মানুষ জানতেন যে এখন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যাচ্ছেন। কারণ অনেক আগে থেকেই 2-4 জায়গায় সিগন্যাল দিয়ে চলাচল বন্ধ করা হতো, যানবাহনের ফ্লো থেমে যেত। পুরো ঢাকা শহরে জায়গায় জায়গায় রাস্তায় আমরা অতিরিক্ত পুলিশ বাহিনীর সদস্যদের মোতায়েন দেখতাম। আর আগে পরে গাড়ি কতগুলো থাকতো সেগুলোর কোনো হিসেব নেই। খুব সম্ভবত 14 বা 15টি একটি কনভয় চলতো পুরো। তো জানান দিয়ে যেতেন যে আমি যাচ্ছি। তো তারেক রহমান সাহেব এটি বন্ধ করেছেন, তিনি এই প্রোটোকল নিচ্ছেন না। এখন সম্ভবত 4টি গাড়ি তার কনভয় থাকে, বা তার মোটর কেইট বা যেটি বলি আমরা, সেটি চলাফেরা করার সময় 4টি গাড়ি ব্যবহার করা হয়, তার নিজেরটি ছাড়া। তো তাহলে 14-15টির মধ্যে 4টি গাড়ি দিয়ে তিনি প্রোটোকল নিচ্ছেন। আর কোথাও সিগন্যাল দিয়ে যানবাহনের চলাচল বন্ধ করা হচ্ছে না। তিনি অন্যান্য 5-10 জন মানুষ, 5-10টা গাড়ি যেরকম রাস্তায় চলছে, সিগন্যাল মেনে, ট্রাফিক জ্যাম হলে ট্রাফিক জ্যাম মেনে, এইভাবেই তিনি চলাফেরা করছেন। তো এটি একদিনের কোনো বিষয় না, তিনি এটিকে রেওয়াজ বানিয়ে নিয়েছেন, বেশ কয়েকবারই আমরা দেখেছি সেটি। তো এইটি পজিটিভলি দেখছেন মানুষ, ভালো, চমৎকার বিষয়। আমি জানি অনেকে অন্যভাবে দেখবেন, কেউ কেউ যারা বিএনপি হেটার্স আছেন, যে এটি লোক দেখানো, এটা ওটা, মানছি। যদি তাও হয় তাও ভালো, কারণ লোক দেখিয়ে দেখিয়ে ভালো কাজ করতে করতে একসময় এটি রেওয়াজ হয়ে যাবে, তখন সবাই করতে বাধ্য হবেন। সো সেই অর্থেও ঠিক আছে। তো এই বিষয়টি লোকেরা পজিটিভলি দেখছেন। আচ্ছা। এবং রাস্তায় বিভিন্ন জায়গায় বিলবোর্ডে তার ছবি ব্যবহার করা প্রধানমন্ত্রী পছন্দ করছেন না, সেটি তিনি নিষেধ করে দিয়েছেন। অনেকবার ছবি বিলবোর্ড সরানো হয়েছে, এটিও ভালো দিক। নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল আছে গত 1 মাসে। তো আমি নিজেও একজন ক্রেতা, বাজারে গিয়ে কেনাকাটা করি, আপনারাও করেন। তো সেদিক থেকে নিশ্চয়ই আমাদের সকলের অভিজ্ঞতা আছে, সহনীয় আছে। একেবারে খুব বেশি কিছু বেড়ে গিয়েছে এরকম না, স্থিতিশীল আছে বলা যেতে পারে। আর জ্বালানি তেলের দামের কথা যদি বলি, যবে থেকে ইরান সংকট শুরু হলো, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই দুষ্ট চক্র যবে থেকে ইরানে হামলা করলো গত 28 ফেব্রুয়ারি, তারপরে পৃথিবীতে 85টি দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। ওইসব দেশের সরকারগুলো পরিস্থিতি মোকাবেলা করবার জন্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে, কিন্তু বিএনপি সরকার সেটি করেনি। তারা জ্বালানি তেলের দাম আগের মতোই রেখে, বৃদ্ধি না করে পরিস্থিতি মোকাবেলা করবার চেষ্টা করেছে, এখন পর্যন্ত করে এসেছে। এইটি অ্যাপ্রিসিয়েট করছে লোকেরা। আচ্ছা, প্রথম মিটিংয়েই বিএনপির
সংসদ সদস্যদের নিয়ে যখন প্রথম মিটিং হলো, সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই কথা আমাদের জানিয়ে দিয়েছিলেন যে বিএনপি দলীয় এমপিরা ডিউটি ফ্রি গাড়ি এবং সরকারি প্লট নেবেন না। যদিও এই সূচনা জামায়াত ইসলাম করেছিল, এই ক্রেডিট আমরা জামায়াত ইসলামকে দেব, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে দেব, কারণ তিনি প্রথম এই বিষয়টি পাবলিকের নজরে আনেন তাদের যখন গত বছর মহাসম্মেলন হচ্ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, তখন প্রথম তিনি এই প্রসঙ্গটি উত্থাপন করেন। পরে একাধিকবার তারা উত্থাপন করেন, অর্থাৎ তারা কনফার্ম করেন যে তারা তাদের এমপিরা ডিউটি ফ্রি গাড়ি এবং সরকারি প্লট নেবেন না। তো বিএনপি এই কাজটি করেছে, তারাও ঘোষণা দিয়েছে তারা এটি করবেন না। যদি কেউ কেউ বলবেন হয়তো যে জামায়াতের দেখাদেখি করছে, দেখাদেখি করলেও ভালো, তারাও একটি ভালো সিদ্ধান্ত নিয়েছেন, এটি প্রশংসিত হচ্ছে। জনতুষ্টিবাদী প্রোগ্রাম যদিও বলা হয়, অর্থাৎ পাবলিককে খুশি করা উদ্দেশ্য, আর রাজনৈতিক দলগুলো সেটি করে থাকে। রাজনৈতিক সরকার পাবলিককে খুশি করার ব্যাপার তাদের মধ্যে থাকে। তো জনতুষ্টিবাদী কর্মসূচি হিসাবে গণ্য হয়ে থাকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এই বিষয়গুলো। তো ইতিমধ্যে ফ্যামিলি কার্ড কিন্তু বিতরণ করা শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান গত 10 মার্চ আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেছেন এবং পরীক্ষামূলকভাবে ফার্স্ট ফেজে প্রথম দফায় 37,567 জনকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। প্রতিটি কার্ডে 2,500 টাকা করে থাকবে, তারা তাদের প্রয়োজন মতো টাকাটা ব্যবহার করতে পারবেন। আর পর্যায়ক্রমে 4 কোটি লোককে ফ্যামিলি কার্ডের আওতায় আনবেন বলে তারেক রহমান উল্লেখ করেছেন এবং বিএনপির এটি নির্বাচনী ইশতেহার। তো দেখা যাক, 4 কোটির কথা আমরা জানি না, বাট এটি শুরু হয়েছে, 1 মাসের মধ্যেই উদ্বোধন করা হয়েছে। এইটি অনেকে ভালোভাবে দেখছেন, কারণ কিছু লোক তো সুবিধা পাওয়া শুরু করেছে। আচ্ছা, আর কৃষি কার্ড শিগগিরই বিতরণ করা শুরু হবে, আর সেখানে কৃষি কার্ডের মধ্যে আছে 27,000 কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে প্রাইমারিলি, এবং শিগগিরই কার্যক্রম শুরু হচ্ছে। আচ্ছা, তো ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড এই দুটোকেই জনতুষ্টিবাদী কর্মসূচি বলা হয়। অনেকে বলছেন ঠিক আছে, বলাই যেতে পারে সেটি, কারণ অনেকের ধারণা যে বাংলাদেশে যে আর্থিক অবস্থা সরকারের, তারা সেটি কার্যকর করতে পারবে কিনা সন্দেহ আছে। 65,000 কোটি টাকা সম্ভবত রাজস্ব ঘাটতি আছে। তো এত রাজস্ব ঘাটতি নিয়ে সরকার মাত্র দায়িত্ব নিয়েছে, অনেক কিছু করবার আছে, অনেক অগ্রাধিকার আছে, এগুলো ঠিকঠাক করতে পারবে কিনা ভবিষ্যতে বলে দেবে। বাট তারা কাজটি শুরু করেছে নির্বাচনের পরপরই, তাই এই বিষয়গুলো প্রশংসিত হচ্ছে। আচ্ছা, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এইটি গ্রামের মানুষ ভালোভাবে দেখছেন, শহরের কেউ এটি নিচ্ছে না। ঢাকায় থাকেন, ধানমন্ডি, বনানীতে, তাদের ব্যাপার না এটি। গ্রামের প্রান্তিক কৃষক অনেকেই কৃষি ঋণ নিয়ে বিপদে পড়েছেন, শোধ করতে পারছেন না, সুদ আসলে বড় অঙ্কের টাকা হয়েছে, তারা আইন শৃঙ্খলা জনিত জটিলতায় পড়েছেন। তো এরকম 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, প্রক্রিয়াধীন আছে বিষয়টি। তো এটিও প্রশংসিত হচ্ছে। আচ্ছা, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সহজ হচ্ছে বলে অনেকে মনে করছেন। যেমন আমরা জানি, ভারত থেকে জয়শঙ্কর এসেছিলেন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমান সাহেবকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রীকে। ভারতের সঙ্গে যোগাযোগটি ভালো যাচ্ছে, ভারতের রাষ্ট্রদূত ভালো বার্তা দিয়েছেন, যোগাযোগ রাখছেন। ইতিমধ্যে বাস চলাচল শুরু হয়েছে, বাংলাদেশ থেকে ভারতীয়দের জন্য ভিসা ইস্যু করা হচ্ছে। তো এই বিষয়গুলো হচ্ছে এবং ধারণা করা হচ্ছে ভারতীয়রাও একই কাজ করবেন। তো এদিক থেকে বলা যাচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে যাচ্ছে। তো এখানেও কথা আছে, আমরা দৃষ্টি রাখবো সেইটি বাংলাদেশ ফার্স্ট নীতিতে চলছে কিনা। প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে বলেছেন বা সবসময় বলছেন, তার পলিসি হবে, পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশ ফার্স্ট, সেটি আমরা দেখতে চাচ্ছি। তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ আমরা চাই, নট অ্যাট আওয়ার কস্ট, নট অ্যাট দ্য কস্ট অফ আওয়ার সভরেনিটি, আমাদের সার্বভৌমত্বের বিনিময়ে না। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে, আমাদের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে প্রতিবেশী হিসেবে। এই স্বাধীনতাগুলো আমরা ভোগ করব, তারপর যা কিছু হবে মিউচুয়ালি এগ্রিড আপন হতে হবে,
পারস্পরিক স্বার্থে সেগুলো হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। তো সেদিকে আমাদের নজর থাকবে। বাট আপাতত ধরে নেওয়া হচ্ছে যে দুই দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে যাচ্ছে। তো এইটি একটি পজিটিভ দিক বলে অনেকে মনে করছেন। আর 100 দিনের সরকারের যে কর্মসূচি থাকে অগ্রাধিকারমূলক, সেটিকে তারা বিএনপি 180 দিনের অগ্রাধিকার নির্ধারণ করেছে, একটু বাড়িয়ে নিয়ে। আচ্ছা, আর এখানে আরও কিছু বিষয় আছে, যেমন বিএনপি 2/3 ভোট পেয়ে সরকার গঠন করেছে, যেটিকে আমরা অ্যাবসলিউট মেজরিটি বলি বা ব্রুট মেজরিটি। তো নির্বাচিত হওয়ার পর তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপি নেতা জনাব নাহিদ ইসলামের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছিলেন। এই বিষয়টিও দেশের মানুষ পজিটিভলি দেখেছেন। তিনি এটি না করলেও পারতেন, বাট এটি করেছেন, উদারতার পরিচয় দিয়েছেন। এটি অনেকে এইভাবে দেখছেন, পজিটিভ দিক এটি। আচ্ছা, শিক্ষার্থী সহ 3 ধরনের যাত্রীর রেল ভাড়া এবং মেট্রো রেল ভাড়া 25% হারে ডিসকাউন্ট করা হয়েছে। অর্থাৎ 25% ভাড়া কম দেবে শিক্ষার্থীরা এবং আরও 2 শ্রেণীর যাত্রী। এই ঘোষণাটি সরকারের পক্ষ থেকে এসেছে এবং এইটি শিক্ষার্থীরা খুবই পজিটিভলি দেখছে বিষয়টি। নিশ্চয়ই এটি তারা পজিটিভলি দেখবার মতো বিষয়। তো এইটিও প্রশংসিত হচ্ছে। নারীদের জন্য ঢাকা শহরে বিশেষ বাস সার্ভিস চালু করবার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তো সেটিও প্রশংসিত হচ্ছে, বিশেষভাবে নারীরা সেটির প্রশংসা করছে। তো এই বিষয়গুলো মোটা দাগে পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে বিএনপির 1 মাসের পারফরমেন্সে। লোকেরা এগুলো নিয়ে পজিটিভলি কথা বলছেন, ভালোভাবে দেখছেন। এর বাইরে এবার কোন জিনিসগুলোকে লোকেরা নেগেটিভলি দেখছেন, নেতিবাচক বলে মনে করছেন, সেই বিষয়গুলো নিয়ে এবার কথা বলবো। আচ্ছা, তো বলা হচ্ছিল জনতুষ্টিবাদী প্রোগ্রামগুলো সরকার খুব দ্রুততার সঙ্গে হাত দিয়েছে, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খুব দ্রুত হাত দিয়েছে। যেই প্রোগ্রামগুলো যেমন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন কর্মসূচি, এটি আমি বোধহয় বলিনি, বলতে বাদ পড়েছে। খাল খনন কর্মসূচি ইতিমধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, আর সেটি তিনি দিনাজপুর থেকে উদ্বোধন করেছেন গত 2 দিন আগে, 16 মার্চ দিনাজপুর থেকে উদ্বোধন করেছেন। 54 জেলায় একযোগে এই কর্মসূচি তিনি উদ্বোধন করেছেন দিনাজপুর থেকে। সেখানে তাকে কোদাল নিয়ে নিজের হাতে মাথায় ক্যাপ পরে মাটি কেটে খাল খনন উদ্বোধন করতে দেখা গেছে। তো 54 জেলায় একযোগে এই কর্মসূচি গৃহীত হয়েছে বা সূচনা করা হয়েছে। তো এটি একটি ভালো কর্মসূচি। 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন এবং জলাশয় খননের কর্মসূচি আছে, আর সেগুলো হলে ভালোই হবে মনে করছি, সেচ কার্যে সুবিধা হবে। তো এইটিও প্রশংসিত হচ্ছে। আচ্ছা, তো এইবার নেগেটিভগুলো নিয়ে কথা বলবো। নেতিবাচক কোন দিকগুলো 1 মাসে বিএনপি সরকার করেছে এবং সমালোচিত হচ্ছে সেই জন্য তারা, যেটি বলছিলাম যে জনতুষ্টিবাদী কর্মসূচিগুলো যেভাবে করেছে দ্রুততার সঙ্গে, মেট্রো কার্ড, কৃষি কার্ড, এই বিষয়গুলো, তো ঠিক ততটাই অনীহার সঙ্গে, ততটাই অবহেলার সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দিকটি তারা দেখছে। অর্থাৎ যদি এইভাবে দেখি যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের বিষয়গুলো গাণিতিক হারে সমাধান করবার চেষ্টা করেছে বা উদ্বোধন করবার চেষ্টা করেছে, আর জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট আদেশ বাস্তবায়ন, এই বিষয়গুলোকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়া, এই বিষয়গুলোকে জ্যামিতিক হারে অনীহা দেখাচ্ছে এই বিষয়গুলোর প্রতি। তো ইতিমধ্যে আমরা জেনেছি প্রিয় দর্শক শ্রোতা, 17 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো, আর 17 ফেব্রুয়ারি যখন শপথ গ্রহণ অনুষ্ঠান হলো, সেখানে এনসিপি এবং জামাত ইসলাম এবং 11 দলীয় যে নির্বাচনে জোট আছে, সেই জোট থেকে নির্বাচিত হয়ে আসা সংসদ সদস্যরা একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন এবং একই দিনে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন। এটি কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন আদেশে আছে। বিএনপি এবং সমমনারা শপথ নেননি, কারণ তারা এখানে সংবিধানকে বড় করে দেখাচ্ছিলেন যে সংবিধানে এমন কোনো বিষয় নেই, সংবিধান সংস্কার পরিষদ, তাই তারা শপথ নেবেন না। তারা সংবিধান মেনে চলতে পছন্দ করেন, তাই তারা শপথ নেননি। তো এই রেকর্ডই তারা বাজিয়ে চলেছেন গত কয়েকদিন থেকে। বিএনপি প্রতিনিধি এবং স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ খুব উচ্চ কণ্ঠে বলছেন যে তারা সংবিধানের বাইরে যাবেন না, তারা সংবিধান মেনেই নাকি সব কিছু করেছেন, তাই তারা, আর রাষ্ট্রপতি সংসদ ডেকেছেন, সংসদ অধিবেশন ডেকেছেন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকেননি। সালাউদ্দিন সাহেব কথার মার পেয়েছে
এইসব বলবার চেষ্টা করেছেন। তো এইটি দেশের মানুষ ভালো চোখে দেখছে না, শুধু বিরোধীরা না, এখানে জামায়াত ইসলাম, এনসিপি বা 11 দলীয় জোট, নির্বাচনী জোট এরকম না বিষয়টি, এই দেশের কোটি কোটি মানুষ সেইটি ভালো চোখে দেখছে না, দেখবার কোনো কারণও নেই। তো এই বিষয়টি খুবই সমালোচিত হচ্ছে এবং বিএনপিকে লোকেরা সামাজিক গণমাধ্যমে তুলোধুলো করছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকেও, সালাউদ্দিন আহমেদকেও। তো যতই ছলচাতুরি করা হোক, লোকেরা বলছেন যে এটি ছলচাতুরি বিএনপির, জুলাই সনদকে এড়িয়ে যাবার চেষ্টা, 72-এর সংবিধানকে বাঁচিয়ে রাখবার প্রাণান্তকর চেষ্টা, এটি হবে না, এই দেশের মানুষ এটি মেনে নেবে না। আর দীর্ঘমেয়াদে এটি তারা করে গেলে খুব শিগগিরই তারা আন্দোলন সংগ্রামের মুখে পড়বে, বিরোধীরা আন্দোলন সংগ্রাম শুরু করবে, সাধারণ মানুষও তাদের সঙ্গে যোগ দেবে, পরিস্থিতি ভালো ঠেকবে না, খুব আরামে তারা শাসন করবেন, সেটি ঘটবে না। এইটি লোকের মূল্যায়ন। আচ্ছা, সবচাইতে বড় সমালোচিত তারা এইভাবে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, ব্যাকগ্রাউন্ডে মোটরসাইকেলের হাইড্রোলিক হর্ন আপনারা শুনতে পেলেন। আমি যে এলাকায় থাকি, কিছু নব্যধনীর ছেলেপেলেরা এই কাজটি করছে, সব এলাকায় তারা করে। বাবারা শখ করে লাখ লাখ টাকা দামের ভালো ব্র্যান্ডের মোটরসাইকেল কিনে দেন, তারা এলাকাবাসীকে ভয় দেখান হর্ন বাজিয়ে। যাই হোক, সব এলাকায় আছে, আপনারাও নিশ্চয়ই এগুলোর শিকার। তো দ্বিতীয় যে সমালোচনার জায়গাটি, সেটি হলো সিটি কর্পোরেশন। ঢাকার 2টো এবং বাকি আরও 9টি, 11টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার, বিএনপি দলীয় প্রশাসক। এতদিন সিটি কর্পোরেশনগুলো অন্তর্বর্তীকালীন সরকারি প্রশাসক নিয়োগ দিয়েছিল আসলে ঢাকার জন্যে, আর অন্যান্য জায়গায় ডিসি সাহেবরা দেখছিলেন, প্রশাসক হিসেবে তারা কাজ করছিলেন। তো বিএনপি সরকার দলীয় লোক বসিয়ে দিল 11টি সিটি কর্পোরেশনে এবং 42টি জেলা পরিষদে। এবং এই বিএনপি দলীয় নেতারা কেউ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত, ক্ষুব্ধ, মনোনয়ন পাননি, কেউ মনোনয়ন পেয়েছিলেন, ফেল করেছেন, নির্বাচনে অকৃতকার্য হয়েছেন, এমপি হতে পারেননি। তাদেরকে দলীয়ভাবে খুশি করবার চেষ্টার অংশ হিসেবে 42টি জেলা পরিষদে এবং 11টি সিটি কর্পোরেশনে বিএনপির নেতাদের বসিয়ে দেওয়া হলো। এই বিষয়টি লোকেরা ভালো চোখে দেখছেন না, দলীয়করণের নিকৃষ্ট উদাহরণ হিসেবে তারা দেখছেন। এইটি নিয়ে বিএনপি সমালোচিত হচ্ছে। নিয়োগ বদলি বাংলাদেশ ব্যাংক গভর্নরকে দিয়ে শুরু হয়েছিল, আহসান এইচ মনসুরকে দিয়ে। অনেকে বলছেন যে এটি সরকার দলীয় মব, কারণ বিএনপি মনারা বিএনপি দলীয় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মব সৃষ্টি করে আহসান এইচ মনসুরকে তার পদ ছাড়তে বাধ্য করেছেন। আমরা দেখেছি তিনি হিউমিলিয়েটেড ফিল করছিলেন যেদিন তিনি বাংলাদেশ ব্যাংক ছাড়েন, এবং তার উপদেষ্টাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে তার উপর। চূড়ান্ত অসভ্যতা এটি বিএনপি দলীয়দের। এই অসভ্যতা আওয়ামী লীগও করেছিল, টিকতে পারেনি, পালাতে হয়েছে। তাহলে যারাই অসভ্যতা করবে তাদের কিন্তু পালাতে হবে, আগে আর পরে, সুনার অর লেটার হবেই কিন্তু এটি। তো অসভ্যতা করে গভর্নরকে বিদায় করা হয়েছে। সেখানে একজন ব্যবসায়ীকে, যিনি 100 কোটি টাকার ঋণ খেলাপি এবং নিজের ঋণ তিনি পুনঃতফসিল করেছেন বেশি দিন আগে না, তো সেই ঋণ খেলাপি ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানো হয়েছে। ছি ছি করেছে দেশের মানুষ, সব জায়গায়, পুরো দেশে। শুধু বিএনপি মনারা শুনতে পায়নি সেই ছি ছি, তারা শুনতে পেয়েছে বা 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 বা, কিন্তু আসলে ছিল সেটি ছি ছি। এই কাজটি বিএনপি করেছে। দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন, তাকে এবং কমিশনারদের পদত্যাগে বাধ্য করেছে বিএনপি। সোনালী ব্যাংকের চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করেছে। এরকম আরো অনেক জায়গায় দলীয় আনুগত্য আছে এমন লোকদের সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, হচ্ছে। আচ্ছা, সম্প্রতি যেটি ঘটে গেল, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সেই কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ, তিনি পদত্যাগ করলেন, তাকে পদত্যাগে বাধ্য করা হলো। আর 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে সরিয়ে দেওয়া হলো, সেখানে বিএনপি নেতারা ভিসি হলেন। কেউ সাবেক নেতা, কেউ বর্তমান নেতা, কেউ সরাসরি দল করেন, কেউ বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপির ফোরামের নেতা, অর্থাৎ বিএনপি দলীয়দের দলীয় ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো ভিসি হিসেবে। যেই কাজটি শেখ হাসিনা করতেন পাইকারি, শেখ হাসিনা বেছে বেছে
মাকসুদ এবং মিজানদের মতো গুন্ডাদের ভিসি বানাতেন বিশ্ববিদ্যালয়গুলোতে, যেই মিজান যুবলীগের নেতা হতে চেয়েছিলেন। মাকসুদ ছাত্র হত্যার, ছাত্রদের বিরুদ্ধে প্রতিশোধ নেবার ষড়যন্ত্র করছিলেন হাসিনার সঙ্গে। সেই অডিও ক্লিপ আপনারা শুনেছেন, পুরো দেশের মানুষ শুনেছে। তো গুন্ডাদের বেছে বেছে ভিসি বানাতেন, দলীয় গুন্ডাদের। তো বিএনপিও সেই পথে হাঁটছে কিনা সেটি ভবিষ্যৎ বলে দিবে। শুরু তো হয়েছে। এটি একটি নির্লজ্জ কাজ বলে অনেকে মনে করছেন। দলীয় নেতাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানো হয়েছে, কোনো প্রয়োজন ছিল না, করা হয়েছে সেই কাজটি। চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি, যদিও প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকবার বলেছেন যে তিনি চাঁদাবাজির ব্যাপারে জিরো টলারেন্সে থাকবেন। তিনি হয়তো জিরো টলারেন্সে আছেন, কিন্তু যারা চাঁদাবাজি করছে বিএনপিকে আশ্রয় করে, তারা জিরো টলারেন্সে নেই। তাদের টলারেন্স খুব বেশি, তারা ওয়েল টলারেন্ট। তো চাঁদাবাজি চলছে, হুমকি ধমকি এই সব কিছুই চলছে। কারণ সম্প্রতি দেখলাম আমরা পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় উপজেলা বিএনপির সদস্য সচিব শানু ঘোষণা দিলেন, যারা বিএনপি মানবে না, বিএনপি করবে না, তারা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড পাবে না। চমৎকার! এই আশঙ্কা অনেকেরই ছিল। যখন জনাব তারেক রহমান প্রথম জানালেন ফ্যামিলি কার্ডের কথা, কৃষি কার্ডের কথা, তখনই অনেকে বলেছিলেন যে লক্ষণ ভালো না, এখানে দলীয়করণ হবে, রাজনীতি হবে, বিএনপি মনারাই সেগুলো পাবে, বাকিরা পাবে না। তো সেই লক্ষণ আমরা দেখতে শুরু করেছি। ভালো লক্ষণ না, প্রচণ্ড সমালোচনা হচ্ছে এগুলো নিয়ে। সম্প্রতি আমরা দেখলাম পররাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের হুমায়ুন কবির লন্ডনে হিথ্রো এয়ারপোর্টে দাঁড়িয়ে, লন্ডনে যে বাংলাদেশের দূতাবাস আছে, যুক্তরাজ্যের দূতাবাস, সেখানকার হাই কমিশনারকে আবিদাই ইসলাম তাকে সরাবার কথা বললেন খুবই অকূটনৈতিক, অগণতান্ত্রিক এবং শিষ্টাচার বহির্ভূত ভাষায় হাই কমিশনারকে সরিয়ে দেবার ঘোষণা দিলেন। সেইটিও সমালোচিত হচ্ছে দেশব্যাপী। এবং কূটনৈতিকদের মধ্যে যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জব করেন বিভিন্ন জায়গায়, সাবেক কূটনৈতিক, বর্তমান কূটনৈতিক, তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এটি অপেশাদার ডিলিং ছিল। বিএনপি মন্ত্রী, যোগাযোগ, সড়কপথ, রেলওয়ে মন্ত্রী রবিউল ইসলাম সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন চাঁদাবাজির পক্ষে। অর্থাৎ এমনভাবে কথা বলছিলেন যে যানবাহনে যে চাঁদাবাজিগুলো হচ্ছে, মালিক শ্রমিক ফেডারেশন, সমিতি, ফোরাম, বিভিন্ন ব্যানারে, সেই চাঁদাবাজিগুলোর বৈধতা দেবার তিনি চেষ্টা করেছেন বলে অনেকে মনে করছেন। তিনি চাঁদাবাজির পক্ষে কথা বলেছেন, এরকমই ধারণা, পাবলিক পারসেপশন, এবং তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সারা দেশে এই বিষয়টি নিয়ে। তো প্রিয় দর্শক শ্রোতা, মোটা দাগে এই ছিল নেতিবাচক দিক বিএনপির। তো সবচাইতে বেশি সব কিছুকে ছাপিয়ে জুলাই সনদের বিষয়টি আসছে, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার বিষয়টি আসছে, এবং এই বিষয়ে বিএনপির ভূমিকা সন্দেহজনক বলে লোকেরা মনে করছেন যে বিএনপি নানা ছুতোয় চাইছে জুলাই সনদকে এড়িয়ে যেতে। এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, কারণ যেই জুলাই সনদের কারণে, যে জুলাই অভ্যুত্থানের কারণে বিএনপি ক্ষমতা আসতে পেরেছে, তারেক রহমান 17 বছর পর দেশে আসতে পেরেছেন, বেগম খালেদা জিয়া মরবার আগে কারামুক্ত হতে পেরেছেন, স্বাধীন মানুষ হতে পেরেছেন, সেই গণ অভ্যুত্থানকে অস্বীকার করা, জুলাই সনদকে অস্বীকার করা মানে, এবং এটিকে দেশের মানুষ উচ্চ পর্যায়ের চরম অকৃতজ্ঞতা হিসেবে দেখছেন। যার পরামর্শে জনাব তারেক রহমান এইসব করছেন, ঠিক করছেন না। অনতিবিলম্বে জুলাই সনদ সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে বলে অনেকে মনে করছেন। প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ জানবেন।